গ্রীষ্মের প্রচণ্ড রোদে মাইলের পর মাইল লম্বা স্টিলের তৈরি রেল লাইনগুলো যে মাঝে মাঝে একেবারে সেদ্ধ নুডলসের মতো বেঁকে যায়, এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। দৃশ্যটা বেশ ভয়াবহ বলা যায়। একদম। আবার ধরুন, আম, এক কাপ গরম চা বানিয়ে টেবিলে রেখে কেউ হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ল, 10 মিনিট পর ফিরে এসে দেখল চাটা একেবারে জুড়িয়ে গেছে। আর ঠিক তখনই বোঝা যায় তাপের খেলাটা। হ্যাঁ, মানে তখন মনে হয় না যে তাপ জিনিসটা আসলে খুব অদ্ভুত। মনে হয় যেন এটা সব সময় একটা অদ্ভুত তাড়াহুড়ো বা অস্থিরতার মধ্যে থাকে। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল বিষয়বস্তুই হলো এটা, তাপ বা হিট। ঠিক। আমাদের হাতে থাকা বেশ কিছু বৈজ্ঞানিক রিসার্চ মেটেরিয়াল ঘেঁটে আমরা আজ এই অস্থির শক্তির ভেতরের বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করব। তাপের এই তাড়াহুড়োর ব্যাপারটা কিন্তু খুব চমৎকার একটা পর্যবেক্ষণ। তাই না? মানে প্রকৃতির একটা অলিখিত নিয়মই যেন এটা। সব জায়গায় সবসময় একটা ভারসাম্য তৈরি করা। যেখানে তাপ বেশি, সেখান থেকে তাপ পাগলের মতো ছুটে যায় কম তাপমাত্রার দিকে। অনেকটা পানির মতো উঁচুর থেকে নিচুর দিকে ছুটে চলা। একদম ঠিক। পুরো মহাবিশ্ব যেন এই একটা নিয়মেই চলছে। আর এই ছুটে চলার প্রক্রিয়ার বৈজ্ঞানিক নামই হল তাপ সঞ্চালন। আর আমাদের আজকের মিশন হল বইয়ের পাতায় থাকা এই তাপ সঞ্চালন, পরিবাহিতা বা বিকিরণের মতো ভারী ভারী বিষয়গুলোর পেছনের আসল গল্পটা তুলে আনা। হ্যাঁ, খুব দরকারি একটা বিষয়। তো তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়, বস্তুর ওপর এর প্রভাব কি, মানে কোন গাণিতিক নিয়মে তাপ হারিয়ে যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তাপ যে সবসময় একটা উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে, এর জন্য তো নিশ্চয়ই তার কোনো রাস্তা বা মাধ্যম দরকার হয়। ঠিক। হ্যাঁ, অবশ্যই। মাধ্যম ছাড়া তো মাধ্যমের ওপর নির্ভর করেই তাপ তার যাওয়ার পথ ঠিক করে। আচ্ছা। কঠিন তরল নাকি বায়বীয়, ঠিক কোন মাধ্যমের ভেতর দিয়ে তাপ যাচ্ছে তার উপর ভিত্তি করে তাপের যাত্রাপথ একেবারে বদলে যায়। আমি যখন আমাদের রিসার্চ মেটেরিয়ালগুলোতে আম, কঠিন পদার্থের ভেতর দিয়ে তাপের পরিবহন বা কন্ডাকশনের বিষয়টা পড়ছিলাম, তখন আমার মাথায় একটা দারুণ দৃশ্য ভেসে উঠেছিল। তাই নাকি? কি দৃশ্য? ধরুন, কোথাও আগুন লেগেছে আর একদল মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে আগুন নেভানোর জন্য। আচ্ছা। মজার ব্যাপার হলো, লাইনের কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়ছে না। তারা শুধু পেছনের জনের কাছ থেকে পানির বালতি নিচ্ছে আর সামনের জনকে ধরিয়ে দিচ্ছে। কঠিন পদার্থের ভেতরে তাপের চলাচলটা কি ঠিক এরকমই নয়? উপমাটা একদম নিখুঁত। কঠিন পদার্থের ক্ষেত্রে আসলে ঠিক এটাই ঘটে। তাই? হ্যাঁ। কেন এমন হয় জানেন? কারণ কঠিন পদার্থের ভেতরের অণু বা কণাগুলো একটা নির্দিষ্ট কাঠামো বা ল্যাটিসের মধ্যে খুব দৃঢ়ভাবে আটকে থাকে। ও আচ্ছা, তারা চাইলেও নড়তে পারবে না। ঠিক তাই। ধরুন, ওই বালতি হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জুতো যদি মেঝেতে আঠা দিয়ে লাগানো থাকে, তাহলে যেমন হয় আর কি, তাদের জায়গা ছেড়ে কোথাও যাওয়ার স্বাধীনতা নেই। তার যখন কঠিন পদার্থের এক প্রান্তে তাপ দেওয়া হয়, তখন কণাগুলো শুধু কাঁপতে থাকে। হ্যাঁ, তাপ পাওয়ার পর ওই কণাগুলোর মধ্যে প্রচণ্ড শক্তির সঞ্চার হয়। কিন্তু নড়তে না পেরে তারা নিজেদের জায়গাতেই জোরে জোরে কাঁপতে বা স্পন্দিত হতে শুরু করে। আর তখন তারা পাশের জনকে ধাক্কা দেয়। একদম ঠিক ধরেছেন। এই কাঁপুনি গিয়ে ধাক্কা দেয় ঠিক তার পাশের কণাকে, সে আবার ধাক্কা দেয় তার পাশের জনকে। আচ্ছা। এভাবেই বালতি হাত বদল হওয়ার মতো তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। একেই আমরা পরিবহন বা কন্ডাকশন বলি। কিন্তু তরল বা বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে তো কণাগুলো এভাবে আটকে থাকে না, তখন কি হয়? তরল বা গ্যাসে কণাগুলোর মধ্যে এই কঠোর বন্ধন থাকে না। তারা বেশ মুক্তভাবে ঘুরতে পারে। তার তাদের জুতোয় কোনো আঠা লাগানো নেই। ঠিক বলেছেন। তাই এখানে আর বালতি হাত বদলের দরকার হয় না। তাহলে তারা কি করে? তাপ পেলে কণাগুলো নিজেই গরম হয়ে হালকা হয়ে যায় এবং সরাসরি ওপরের দিকে উঠে যায়। আর ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা কণাগুলো ভারী বলে নিচে নেমে আসে। ও আচ্ছা। অর্থাৎ এবার মানুষগুলো নিজেই বালতি হাতে নিয়ে ছুটে যাচ্ছে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় পরিচলন বা কনভেকশন। চুলায় পানি ফোটানোর সময় পানির পাত্রের ঠিক এই পরিচলন স্রোতই তৈরি হয়। বুঝতে পেরেছি। তার মাধ্যম কিভাবে গঠিত তার উপর ভিত্তি করে তাপ নিজের যাওয়ার স্টাইল পাল্টে ফেলে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এখন আবার একটু কঠিন পদার্থের কথায় যদি ফিরে আসি, যেহেতু কঠিন পদার্থের ভেতর দিয়ে তাপ বালতি হাত বদল করার মতো পরিবহনের মাধ্যমে যায়, তাহলে
একটা প্রশ্ন মাথায় আসে। বলুন। ধরুন একটা লোহার চামচ আর একটা কাঠের চামচ দুটোই গরম স্যুপের বাটিতে ডুবিয়ে রাখা হলো। কাঠের চামচটা ধরতে কিন্তু কোনো সমস্যা হয় না, না, হয় না। কিন্তু লোহার চামচটা ধরলে ছ্যাঁকা লাগে। এর মানে কি সব কঠিন পদার্থের বালতি হাতবদল করার গতি এক নয়? ঠিক বলেছেন। সব পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বা স্পিড মোটেও এক নয়। কাঠের ভেতরের কণাগুলো তাপকে খুব একটা সহজে এগুতে দেয় না, আচ্ছা। কিন্তু লোহার কণাগুলো খুব দ্রুত তাপ পাস করে দেয়। বিজ্ঞানের ভাষায় পদার্থের এই নিজস্ব ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি। একে সাধারণত ইংরেজি কে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আমাদের নোটসে এই কে এর একটা গাণিতিক সংজ্ঞা আর সমীকরণ দেওয়া আছে। আচ্ছা। কিন্তু সত্যি বলতে সমীকরণটা দেখে একটু ভয়ই লাগে। হা, কেন? মানে সমীকরণটা হলো কে ইকুয়ালস টু কিউ ডি ডিভাইডেড বাই এ টি আর θ1 মাইনাস θ2। এতগুলো অক্ষর কিউ ডি এ টি থিটা, এগুলো দেখে মনে হতে পারে এ যেন খুব জটিল কোনো সংকেত। তা মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি যদি বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করি, এটা কি নির্দিষ্ট কোনো পদার্থের ভেতর দিয়ে তাপ চলাচলের একটা স্পিড লিমিট বা মাপকাঠি? এই স্পিড লিমিটের ধারণাটা বেশ দারুণ। সমীকরণটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর পেছনের যুক্তিটা খুব সাধারণ। তাই নাকি? কিভাবে? চলুন সমীকরণটাকে একটু বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখি। ধরুন একটা ঘরের দেয়াল, কিউ হলো মোট কতটুকু তাপ ওই দেয়াল ভেদ করে পার হলো। আচ্ছা। এখন দেয়ালটা যদি খুব পুরু বা মোটা হয় তাহলে তাপের যেতে কষ্ট হবে, তাই না? এই পুরুত্বটাই হলো ডি। ও আচ্ছা, বুঝতে পারছি। আবার দেয়ালটা যদি বিশাল বড় হয়, মানে এর ক্ষেত্রফল বা এ বেশি হয়, তাহলে তো অনেক বেশি জায়গা দিয়ে তাপ পার হওয়ার সুযোগ পাবে। একদম। আর টি মানে তো সময়। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল θ1 মাইনাস θ2, মানে দেয়ালের এ পাশ আর ও পাশের তাপমাত্রার পার্থক্য। মানে ঘরের ভেতর আর বাইরের পার্থক্য। ঠিক তাই। ঘরের ভেতর যদি এসির কারণে খুব ঠান্ডা থাকে আর বাইরে যদি কাঠফাটা রোদ থাকে, এই পার্থক্যের কারণেই তো তাপ হুড়মুড় করে ভেতরে ঢুকতে চাইবে। ও, এবার ব্যাপারটা পরিষ্কার হলো। এই সব কিছুর হিসাব মিলিয়ে আমরা জানতে পারি একটা নির্দিষ্ট উপাদানের কে এর মান কত। এর একক হল ওয়াট পার মিটার পার কেলভিন। একটা নিজস্ব পরিচয়পত্র যা ঠিক করে দেয় সে তাপকে কত দ্রুত পথ ছেড়ে দেবে। হ্যাঁ, ঠিক তাই। আর আমার মনে হয় শুধু বইয়ের পাতায় নয়, এই হিসাবটা বাস্তব জীবনে, মানে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে খুব জরুরি। অবশ্যই। ধরুন শীতপ্রধান দেশে কোনো বাড়ি বানানো হচ্ছে, তখন তো জানতে হবে ইটের বা ইনসুলেশনের কে মান কত। হ্যাঁ, তা তো বটে। মান বেশি হলে ঘরের ভেতরের জমানো তাপ খুব দ্রুত দেয়াল ভেদ করে বাইরে চলে যাবে, আর হিটারের বিল আসবে আকাশ ছোঁয়া। বাপরে, সেটা তো বিশাল সমস্যা। আবার উল্টো দিক থেকে ভাবুন, কম্পিউটারের প্রসেসরের উপর যে কুলিং মেটাল বা হিট সিঙ্ক বসানো থাকে, সেখানকার উপাদানের কে মান কিন্তু অনেক বেশি হতে হবে। যাতে প্রসেসরের তাপটা দ্রুত বেরিয়ে যায়। একদম, যাতে প্রসেসরের তাপটা সে দ্রুত শুষে নিয়ে বাইরে বের করে দিতে পারে এবং কম্পিউটার ক্র্যাশ না করে। কি দারুণ একটা ব্যাপার! সাধারণ একটা গাণিতিক সমীকরণ কিভাবে আমাদের ঘর গরম রাখছে, আবার কম্পিউটারকে ঠান্ডা রাখছে। হ্যাঁ, বিজ্ঞানের সৌন্দর্যই এটা। আচ্ছা, তাপের এই চলাচলের কথা তো হলো, কিন্তু তাপ যখন কোনো বস্তুর ভেতর দিয়ে যায়, তখন সে শুধু পার হয়েই যায় না, বস্তুর উপর একটা বড় প্রভাবও ফেলে। প্রসারণের কথা বলছেন। হ্যাঁ, আমরা সবাই জানি তাপ দিলে বস্তু আকারে বাড়ে। আমাদের সোর্স মেটেরিয়ালে এই দৈর্ঘ্য প্রসারাঙ্ক বা থার্মাল এক্সপ্যানশন নিয়ে বেশ কিছু নির্দিষ্ট ডেটা আছে, যা আমাকে একটু ধন্দে ফেলে দিয়েছে। কোন বিষয়টা আপনাকে ভাবাচ্ছে? বলা হয়েছে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যতটুকু বাড়ে তাকে দৈর্ঘ্য প্রসারাঙ্ক বা আলফা বলে। ঠিক। এরপর বলা হচ্ছে লোহার প্রসারণ গুণাঙ্ক 0.000012 প্রতি ডিগ্রি সেলসিয়াসে, আর তামার প্রসারণ গুণাঙ্ক 0.000019। হ্যাঁ, মানগুলো এমনই হয়। তার মানে 1 মিটার লম্বা একটা লোহার টুকরোর তাপমাত্রা যদি মাত্র 1 ডিগ্রি বাড়ানো হয়, সেটা বাড়বে 0.0000012 মিটার,
আর তামা বাড়বে 0.000019 মিটার। প্রথমত এই সংখ্যাগুলো এতই ছোট যে মনে হয় এগুলো নিয়ে মাথা ঘামানোর কি আছে। আর দ্বিতীয়ত তামা কেন লোহার চেয়ে বেশি স্ট্রেচি বা প্রসারণশীল আচরণ করে? তামা আর লোহার পার্থক্যের কারণটা লুকিয়ে আছে তাদের আণবিক গঠনের ভেতর। তামার পরমাণুগুলো একে অপরের সাথে যেভাবে যুক্ত থাকে সেটা লোহার চেয়ে কিছুটা শিথিল। ও আচ্ছা। তাই তাপ পেলে, অর্থাৎ পরমাণুগুলো যখন কাঁপতে শুরু করে, তখন তামার অণুগুলো লোহার অণুগুলোর চেয়ে একে অপরকে একটু বেশি দূরে ঠেলে দেয়। বুঝতে পেরেছি। আর ওই ছোট সংখ্যাগুলোর ব্যাপারটা? আর এই যে বললেন সংখ্যাগুলো খুব ছোট, এটা আসলে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। 1 মিটারের জন্য 0.0001 মিটার বৃদ্ধি চোখে পড়ার মতো কিছু নয়, এটা ঠিক। হ্যাঁ, খালি চোখে তো বোঝাই যাবে না। কিন্তু যখন আমরা বিশাল আকারের কোনো কাঠামোর কথা ভাবি, তখন এই ক্ষুদ্র সংখ্যাটাই দানব হয়ে ওঠে। ওই যে শুরুতে রেল লাইনের কথা বলছিলাম, ব্যাপারটা কি সেরকম কিছু? হ্যাঁ, ঠিক ধরেছেন। একটা রেল লাইন তো আর 1 মিটার লম্বা হয় না, সেটা মাইলের পর মাইল বিস্তৃত থাকে। তা তো বটেই। গ্রীষ্মকালে রোদের তাপে যখন স্টিলের লাইনের তাপমাত্রা 10 বা 15 ডিগ্রি বেড়ে যায়, তখন ওই প্রতি মিটারের ক্ষুদ্র বৃদ্ধিগুলো একসাথে যোগ হতে থাকে। ও, তখন তো পুরো মাইলের হিসাব আসবে। একদম। মাইলখানেক লাইনের ক্ষেত্রে এই প্রসারণ কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত হতে পারে। যদি রেল লাইনের পাতের মাঝে ফাঁকা জায়গা বা এক্সপ্যানশন জয়েন্ট না রাখা হয়, তবে এই প্রচণ্ড চাপের কারণে পাতগুলো একে অপরের উপর উঠে যাবে। আর তখনই মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটবে। ঠিক তাই। আচ্ছা, বড় বড় ব্রিজ বা ফ্লাইওভার দিয়ে যখন গাড়ি যায়, তখন চাকার নিচে খটখট করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, হয়। ওই আওয়াজটা আসলে ফ্লাইওভারের কংক্রিটের স্ল্যাবগুলোর মাঝখানে রাখা ফাঁকা জায়গাগুলোর কারণেই হয়, তাই না? একদম ঠিক ধরেছেন। ওগুলো এক্সপ্যানশন জয়েন্ট। তার মানে প্রকৃতির এই অদৃশ্য হিসাব নিকাশকে সম্মান না করে ইঞ্জিনিয়ারদের এক পাও এগোবার উপায় নেই। তবে আমাদের মেটেরিয়ালে আমি আরেকটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। কি সেটা? প্রসারণের হিসাবে বলা হয়েছে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বস্তু যতটুকু বাড়ে, তাপমাত্রা 1 কেলভিন বাড়ালেও ঠিক ততটুকুই বাড়ে। এটা কিভাবে সম্ভব? আমরা তো জানি সেলসিয়াস আর কেলভিন স্কেলে শুরুর বিন্দুটা একদম আলাদা। হ্যাঁ, তা তো আলাদা। সেলসিয়াস শুরু হয় 0 থেকে, যেখানে পানি বরফ হয়, আর কেলভিন শুরু হয় পরম শূন্য তাপমাত্রা বা -273.15 ডিগ্রি সেলসিয়াস থেকে। ঠিক। তো দুটো স্কেল যদি আলাদা জায়গা থেকে শুরু হয়, তবে তাদের 1 ডিগ্রির মান এক হয় কিভাবে? আপনার কনফিউশনটা খুব স্বাভাবিক। এটাকে আমি একটা মইয়ের উপমা দিয়ে বোঝাতে পারি। মই? আচ্ছা, বলুন। ধরুন দুটো মই আছে। একটা মই মাটিতে রাখা আছে, অন্য মইটা একটা গভীর গর্তের ভেতর থেকে শুরু হয়েছে। ঠিক আছে। তো দুটো মইয়ের শুরুর বিন্দু কিন্তু আলাদা, কিন্তু দুটো মইয়েরই একটা ধাপ থেকে আরেকটা ধাপের মাঝখানের দূরত্ব একদম সমান। ও, বুঝতে পারছি। হ্যাঁ, সেলসিয়াস আর কেলভিন স্কেলের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। তাদের শুরুর বিন্দু আলাদা হলেও স্কেলের প্রতিটি ডিগ্রির ব্যবধান বা ধাপ একদম সমান রাখা হয়েছে। তার মানে একটা ধাপ ওঠা মানে দুটো স্কেলেই সমান দূরত্ব পার হওয়া। একদম। অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়া মানে কেলভিন স্কেলেও তাপমাত্রা ঠিক 1 কেলভিনই বাড়া। তাই গাণিতিকভাবে প্রসারণের হিসাব করার সময় 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিনের পরিবর্তন একদম হুবহু একই ফল দেয়। দারুণভাবে বিষয়টা পরিষ্কার হলো। আচ্ছা, এতক্ষণ আমরা কঠিন পদার্থের ভেতর দিয়ে তাপের চলাচল, প্রসারণ এসব নিয়ে কথা বললাম। তরল আর বায়বীয় মাধ্যমের পরিচলন নিয়েও জানলাম। হ্যাঁ। কিন্তু এই পুরো আলোচনার একটা সাধারণ শর্ত ছিল মাধ্যম, অর্থাৎ তাপ চলাচলের জন্য কোনো না কোনো পদার্থ লাগবেই। কিন্তু মাধ্যমই যদি না থাকে, তখন কি হবে? শূন্যস্থানের কথা বলছেন। হ্যাঁ, ধরুন পৃথিবী আর সূর্যের মাঝখানে যে 15 কোটি কিলোমিটারের বিশাল দূরত্ব, তার প্রায় পুরোটাই তো একেবারে ফাঁকা মহাশূন্য। ঠিক। সেখানে কোনো বাতাস নেই, কোনো কণা নেই, কেউ লাইনে দাঁড়িয়ে বালতিও পাস করছে না, আবার কেউ বালতি হাতে ছুটেও যাচ্ছে না। হ্যাঁ, একদম। তাহলে সূর্যের ওই প্রচণ্ড তাপ এই বিশাল শীতল শূন্যতা পার হয়ে পৃথিবীতে আসছে কিভাবে? এখানেই প্রকৃতি আমাদের সামনে তার আরেকটি বিস্ময়কর নিয়ম হাজির করে। যখন কোনো মাধ্যম থাকে না, তখন তাপ বিকিরণ বা রেডিয়েশনের রূপ নেয়। বিকিরণ? হ্যাঁ, বিকিরণের সবচেয়ে মজার ব্যাপার হলো এর কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না।
এটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায়। মানে তরঙ্গের মতো। একদম। আলো ঠিক যেভাবে ভ্রমণ করে, তাপও সেই একই তরঙ্গে ভর করে মহাশূন্য পাড়ি দেয়। এর জন্য মাঝখানের পথটাকে গরম করার কোনো দরকার তার হয় না। তাপ সরাসরি পৃথিবীতে এসে এখানকার মাটি, পানি আর বাতাসকে গরম করে। ও আচ্ছা, অর্থাৎ তাপ নিজেই তখন একটা তরঙ্গ হয়ে যায়। আমাদের নোটসে সূর্যের এই বিকিরণ নিয়ে একটা চমৎকার ধারণার কথা বলা হয়েছে, সৌরধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। এখানে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলে লম্বভাবে আপতিত সৌরশক্তি হল সৌরধ্রুবক। এটা তো এক অর্থে সূর্যের বিশাল শক্তির একটা ছোট্ট সিগনেচার, তাই না? একদম ঠিক। পৃথিবী সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। মহাশূন্যের এই নির্দিষ্ট দূরত্বে পৃথিবী ঠিক 1 বর্গমিটার জায়গায় সূর্য প্রতি সেকেন্ডে কতটা শক্তি পাঠাচ্ছে, মানে সেটাই হলো সৌরধ্রুবক। আর এর মানটা কত? বিজ্ঞানীরা মেপে দেখেছেন এর মান মোটামুটি 1361 ওয়াট পার বর্গমিটার। 1361 ওয়াট। তার মানে পৃথিবীর প্রতিটা বর্গমিটারে সবসময় একটা শক্তিশালী মাইক্রোওয়েভ ওভেনের সমান তাপ এসে পড়ছে। ঠিক তাই। এবং এই শক্তিটাই কিন্তু পৃথিবীর পুরো জলবায়ু, সমুদ্রের স্রোত, বৃষ্টিপাত, এমনকি প্রাণের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। কিন্তু সূর্যের এই বিকিরণ যখন পৃথিবীর কোনো বস্তু বা আমাদের চারপাশের জিনিসের ওপর পড়ে, তখন তো পুরো তাপটা শোষিত হয় না, কিছু অংশ প্রতিফলিত হয়ে ফিরে যায়। হ্যাঁ, সাধারণ বস্তুর ক্ষেত্রে সেটাই হয়। ওরা সব তরঙ্গের তাপীয় বিকিরণ 100% শোষণ করে নেয়, কিছুই প্রতিফলিত বা প্রতিসরিত করে না। এটা তো একটা নিখুঁত তাপ শোষক স্পঞ্জের মতো। এটা পদার্থবিজ্ঞানের খুবই আকর্ষণীয় একটা কনসেপ্ট। তাত্ত্বিকভাবে একটা আদর্শ কৃষ্ণবস্তু হল এমন কিছু যার ওপর দৃশ্যমান আলো, ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট, মানে যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পড়ুক না কেন, সে সব কিছু পুরোপুরি শুষে নেবে। কিছুই ফেরাবে না। না, যেহেতু এটি কোনো আলো প্রতিফলিত করে না, তাই আমাদের চোখে এটি সম্পূর্ণ কালো বা কৃষ্ণ দেখানোর কথা। আচ্ছা। বাস্তবে যদিও 100 ভাগ নিখুঁত কোনো আদর্শ কৃষ্ণবস্তু পাওয়া যায় না, বিজ্ঞানীরা এর কাছাকাছি কিছু উপাদান তৈরি করেছেন। যেমন ধরুন ভ্যান্টা ব্ল্যাক। ও হ্যাঁ, এই ভ্যান্টা ব্ল্যাকের ছবি আমি দেখেছি। এটা এত কালো যে এর দিকে তাকালে মনে হয় যেন বস্তুটার কোনো গভীরতা বা 3D আকারই নেই। ঠিক। মানে দেখলে মনে হয় শূন্যে একটা গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, কারণ সেখানে আলোর কোনো প্রতিফলন নেই বলে আমাদের চোখ বস্তুটার আকার বুঝতে পারে না। তবে বিজ্ঞানীরা এই আদর্শ কৃষ্ণবস্তুর মডেল ব্যবহার করেন মহাবিশ্বের তাপীয় বিকিরণ বোঝার জন্য। এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? একটা বস্তু যদি পারফেক্টভাবে চারপাশের সব তাপ শোষণ করতে থাকে, তবে তো একটা সময় তার তাপমাত্রা বাড়তে বাড়তে সে নিজেই বিস্ফোরিত হবে। নিশ্চয়ই তার তাপ ছেড়ে দেওয়া বা শীতল হওয়ারও কোনো নিয়ম আছে। অবশ্যই। প্রকৃতি কখনো একতরফা কাজ করে না। একটা কৃষ্ণবস্তু যেমন নিখুঁত শোষক, তেমনি সে নিখুঁত বিকিরকও। ও আচ্ছা, মানে সে তাপ ছেড়েও দেয়। হ্যাঁ, অর্থাৎ সে খুব ভালোভাবে তাপ ছেড়েও দিতে পারে। আর বস্তুর তাপ হারানোর এই গাণিতিক নিয়মগুলোই আমাদের নোটসের সবচেয়ে দারুণ অংশ। এখানে দুটো বিখ্যাত সূত্রের কথা আছে। হ্যাঁ, একটা হলো স্টিফেন বোল্টজম্যান সূত্র আর অন্যটা নিউটনের শীতলীকরণ সূত্র। একদম ঠিক। আমি স্টিফেন বোল্টজম্যান সূত্রটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এর গণিতটা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। আচ্ছা, কেন চমকে দিল? এখানে বলা হয়েছে আদর্শ কৃষ্ণবস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরিত তাপশক্তি তার পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক, মানে ই প্রপোর্শনাল টু T⁴। হ্যাঁ। আমি একটু থামতে চাই এখানে। তাপমাত্রার চতুর্ঘাত বা ফোর্থ পাওয়ার, এর মানে তো হলো তাপমাত্রা যদি সামান্য একটুও বাড়ে তাহলে বিকিরিত শক্তির পরিমাণ মানে জ্যামিতিক হারে এক লাফে অনেক অনেক গুণ বেড়ে যাবে। এটা কি আসলেই এভাবে কাজ করে? হ্যাঁ, এবং এই চতুর্ঘাতের সম্পর্কটা মহাবিশ্বের অন্যতম শক্তিশালী একটি সমীকরণ। চলুন একটা হিসাব কষি। হ্যাঁ, বলুন। ধরুন কোনো একটা নক্ষত্র বা আদর্শ কৃষ্ণবস্তুর তাপমাত্রা দ্বিগুণ করা হলো, মানে 2 গুণ। এখন তার বিকিরিত শক্তি কিন্তু সাধারণ নিয়মে দ্বিগুণ হবে না। তাহলে কত হবে? 2 এর পাওয়ার 4 করলে কত হয়? 16। অর্থাৎ তাপমাত্রা দ্বিগুণ হলে শক্তি বিকিরণ 16 গুণ বেড়ে যাবে। 16 গুণ? হ্যাঁ, আর তাপমাত্রা যদি 3 গুণ হয়, 3 এর পাওয়ার 4 হল 81।
শক্তি বিকিরণ বেড়ে যাবে ৮১ গুণ। এটা তো মাথা নষ্ট করা একটা হিসাব। তার মানে মহাকাশে কোনো নক্ষত্রের তাপমাত্রা যদি সামান্য একটু বাড়ে, সেটা কল্পনাতীত মাত্রায় বেশি উজ্জ্বল হয়ে উঠবে একদম ঠিক। আর প্রচণ্ড শক্তিতে তাপ মহাকাশে ছড়িয়ে দেবে। হ্যাঁ, এই সূত্রের কারণেই আমরা বুঝতে পারি বিশাল ভরের নক্ষত্রগুলো কেন এত দ্রুত তাদের জ্বালানি পুড়িয়ে শেষ করে ফেলে। তাপ সামান্য বেশি থাকলেই তারা চতুর্ঘাত হারে শক্তি হারাতে শুরু করে। ওয়াও! মহাবিশ্বের বিশাল বড় স্কেলে তাপ হারানোর এই দানবীয় গাণিতিক নিয়মটা সত্যিই মুগ্ধ করার মতো। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ বস্তুগুলোর ক্ষেত্রে কি হয়? সাধারণ বস্তু মানে? ওই যে শুরুতে আমি যে গরম চায়ের কাপের কথা বলেছিলাম, সেটা ঠান্ডা হওয়ার প্রক্রিয়া তো আর এই স্টিফেন বোলজম্যানের জ্যামিতিক হারে ঘটে না, তাই না? চা ঠান্ডা হতে তো বেশ সময় নেয়। না না, সাধারণ তাপমাত্রায় থাকা দৈনন্দিন জিনিসপত্রের জন্য আমাদের কাছে আরেকটা সূত্র আছে। সেটাই হলো নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং। আচ্ছা। এই সূত্রে বলা হয়েছে পারিপার্শ্বিকের পরিবর্তন না হলে কোনো উত্তপ্ত বস্তুর শীতল হওয়ার হার বস্তু আর পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এই সমানুপাতিক ব্যাপারটা একটু সহজ করে ভেঙে বলা যায়? আসলে এর পেছনের মেকানিজমটা কি? এর সহজ অর্থ হল বস্তুটা তার চারপাশের পরিবেশ থেকে যত বেশি গরম হবে সে তত দ্রুত তাপ হারাবে। একটু উদাহরণ দিয়ে বোঝানো যায় কি? হ্যাঁ, ধরুন ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সেখানে ফুটন্ত গরম 90 ডিগ্রি সেলসিয়াসের এক কাপ চা টেবিলে রাখা হলো। আচ্ছা। চায়ের আর ঘরের তাপমাত্রার পার্থক্য এখানে অনেক বেশি, প্রায় 65 ডিগ্রি। এই বিশাল পার্থক্যের কারণে প্রথম ২-৩ মিনিটে চাটা খুব দ্রুত তাপ বাতাসে ছেড়ে দেবে। আচ্ছা, তার মানে শুরুতে কমার গতিটা খুব বেশি থাকে। ঠিক, কিন্তু চায়ের তাপমাত্রা কমতে কমতে যখন ৩৫ ডিগ্রিতে নেমে আসবে, তখন ঘরের তাপমাত্রা আর চায়ের তাপমাত্রার পার্থক্য মাত্র ১০ ডিগ্রি। ওহ, পার্থক্য কমে গেল। হ্যাঁ, পার্থক্য কমে যাওয়ার কারণে চা তখন খুব ধীর গতিতে তাপ ছাড়বে। হ্যাঁ, এটা তো আমরা বাস্তব জীবনেও দেখি। একদম, দেখবেন একদম গরম চা খুব দ্রুতই খাওয়ার মতো অবস্থায় চলে আসে, কিন্তু সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে ঘরের তাপমাত্রায় আসতে অনেক বেশি সময় নেয়। সত্যি তো। এই যে শীতল হওয়ার গ্রাফটা আস্তে আস্তে সমান্তরাল হয়ে যায়, এটাই নিউটনের শীতলীকরণ সূত্রের আসল ম্যাজিক। দারুণ ব্যাপার। প্রতিদিন চা বা কফি খাওয়া হয়, কিন্তু কখনো তো ভেবে দেখা হয় না যে চোখের সামনেই নিউটনের একটা গাণিতিক সূত্র নিঃশব্দে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানের মজাটা তো এখানেই। আজকের এই রিসার্চ মেটেরিয়াল ঘেঁটে আমরা তাপের দুনিয়ায় দারুণ একটা জার্নি পার করলাম। সত্যি তাই। আমরা আলোচনা শুরু করেছিলাম কঠিন পদার্থের ভেতরে স্পন্দিত কণাগুলোর হাত বদল করা তাপ পরিবহনের ধারণা দিয়ে, যাকে আমরা মানুষের বালতি এগিয়ে দেওয়ার সাথে তুলনা করেছি। হুম। এরপর দেখলাম তরল আর বায়বীয় পদার্থে কণাগুলোর স্বাধীন ছুটে চলা বা পরিচলন। আমরা পরিবাহিতা বা কে সমীকরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম কিভাবে পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য তাপ চলাচলের স্পিড লিমিট ঠিক করে। যা ইঞ্জিনিয়ারদের জন্য খুব জরুরি। একদম। পাশাপাশি আমরা দেখলাম তাপ কিভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য বাড়িয়ে দেয়, যার ক্ষুদ্র একটি ভগ্নাংশ রেল লাইন বা বড় বড় ইঞ্জিনিয়ারিং কাঠামোতে বিশাল প্রভাব ফেলে। হ্যাঁ, এক্সপ্যানশন জয়েন্টের ব্যাপারটা। আর সবশেষে মাধ্যমের দেয়াল ভেঙে আমরা পাড়ি দিলাম মহাশূন্যে। দেখলাম বিকিরণের মাধ্যমে তাপের স্বাধীন যাত্রা। পরিচিত হলাম আদর্শ কৃষ্ণবস্তুর সাথে, যা সব কিছু শুষে নেয়। আর কিভাবে তাপ হারায় সেটাও তো দেখলাম। হ্যাঁ, বুঝলাম কিভাবে বস্তু তাপ হারায়, কখনো নক্ষত্রের মতো স্টিফেন বোল্টজম্যানের চতুর্ঘাতের দানবীয় হারে, আবার কখনো চায়ের কাপের মতো নিউটনের শীতলীকরণ সূত্রের ধীর শান্ত নিয়মে। প্রকৃতির এই যে তাপের ভারসাম্য খোঁজার নিরন্তর ছুটে চলা, এর প্রত্যেকটা ধাপেই এমন নিখুঁত গাণিতিক সৌন্দর্য লুকিয়ে আছে। একদম ঠিক। তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা অদ্ভুত চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, সেটা কি? একটু আগে আমরা যে আদর্শ কৃষ্ণবস্তু নিয়ে কথা বললাম, যার ক্ষমতা হল তার উপর পড়া সব ধরনের বিকিরণ সম্পূর্ণরূপে শোষণ করে নেওয়া। সে কোনো কিছুই প্রতিফলিত করে না, কোনো আলো নয়। হুম। এখন একটু ভেবে দেখার মতো বিষয় হল, যদি সত্যি সত্যি 100% নিখুঁত একটা আদর্শ কৃষ্ণবস্তু চোখের সামনে টেবিলে রাখা হয়, তবে সেটিকে দেখতে আসলে কেমন লাগবে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? যেহেতু কোনো বস্তুকে তখনই দেখা যায় যখন তার থেকে প্রতিফলিত আলো চোখে আসে, আর এই বস্তুটা কোনো আলোই প্রতিফলিত করে না, তাহলে কি আদৌ কোনো বস্তু দেখা যাবে? মানে
বস্তুটার অস্তিত্ব তো চোখ বুঝতে পারবে না। ঠিক তাই। নাকি মনে হবে চোখের সামনে ভেসে আছে একটা গাঢ় অন্ধকারের গহ্বর, যেন মহাবিশ্বের বুক থেকে ওইটুকু অংশ কেউ কেটে সরিয়ে নিয়েছে এবং সেখানে এক নিখুঁত শূন্যতা বিরাজ করছে। সত্যি, শিহরণ জাগানোর মতো একটা ভাবনা। তা বিকিরণ আর পদার্থবিজ্ঞানের এই চূড়ান্ত অবস্থাগুলো নিয়ে আমাদের কল্পনা শক্তি ডানা মেলুক। এই অদৃশ্য শক্তির জগৎ নিয়ে ভাবনার এই রেশ নিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি।